গুড মর্নিং স্টুডেন্টস। আমরা পড়ছিলাম কার্যক্ষমতা শক্তি, ওয়ার্ক পাওয়ার এনার্জি। আগের দুটো ক্লাসে আমরা কার্য এবং ক্ষমতা সম্বন্ধে একটা ধারণা লাভ করতে পেরেছি। আজ আমরা যেটা সম্বন্ধে আলোচনা করব সেটা হচ্ছে শক্তি বা এনার্জি। যদিও এটা সম্বন্ধে তোমরা কিন্তু বেশ ভালোভাবেই তোমাদের একটা আইডিয়া রয়েছে। তোমরা জানো আমাদের সকালবেলায় ঘুম থেকে ওঠা থেকে রাত্রিতে শুতে যাওয়া অবধি আমরা যত কাজ করি সব এই কাজ করার জন্য কিন্তু আমাদের শক্তি দরকার হয়। এবং এই শক্তিটা কীভাবে পাই? দুরকমভাবে পাই। এক হয় আমরা খাবার খাই, এবং কী হয় রাত্রিতে রেস্ট নিই, এবং তারপরে কী হচ্ছে, তারপরের দিন আবার আমরা শক্তি পেয়ে যাচ্ছি, তো আবার আমরা কাজ করতে পারছি। তাহলে এই যে শক্তিটা যেটা আমরা পাচ্ছি বা এই শক্তিটা যেটা কাজ করাচ্ছে, সেটা শুধুমাত্র যে আমাদের জন্য তা নয়, কিন্তু এটা সবার জন্য, ইভেন যেগুলো নির্জীব বস্তু সেগুলোর জন্য। যেমন ধরো তোমার বাড়িতে যে স্কুটারটা রয়েছে বা বাইকটা বা কারটা রয়েছে, সেগুলো যে চলে, বা রাস্তায় যেগুলো বাস বা ট্রাক এগুলো চলছে, তাহলে এইগুলোকে চলার জন্য বা কাজ করার জন্য কিন্তু শক্তি দরকার হয়, মানে ফুয়েল এনার্জি দরকার, মানে পেট্রোল ডিজেল দরকার। আবার ধরো আমাদের বাড়িতে যে ফ্যান লাইট এগুলো জ্বলছে, এইগুলোর জন্য এই কাজটা করার জন্য কিন্তু আবার শক্তির দরকার হয়, সেটা হচ্ছে ইলেকট্রিক এনার্জি দরকার হয়, মেশিন ঘোরানোর জন্য ইলেকট্রিক এনার্জি দরকার হয়। তাহলে আমাদের কিন্তু কাজ করার জন্য কিন্তু একটা শক্তির দরকার হচ্ছে। তাহলে শক্তিটা কি না, শক্তি হচ্ছে ভরহীন, আয়তনহীন। শক্তির শুধু একটাই গুণ, কি না, সে কোনো বস্তুকে কাজ করায়, এবং এটাই কিন্তু শক্তির পরিচয়। তাহলে ফিজিক্সের ভাষায় বা পদার্থবিদ্যার ভাষায় শক্তিকে আমরা কিভাবে ডিফাইন করব? শক্তিকে আমরা বলতে পারি যে কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। তার মানে কাজ করতে গেলে শক্তির প্রয়োজন। আবার যত কাজ হবে ধীরে ধীরে শক্তি আবার তত শেষ হবে, এবং তারপর আবার ওর রেস্ট কন্ডিশনস বা করার জন্য সে আবার কিন্তু শক্তি অর্জন করবে, এবং সে আবার কাজ করার জন্য রেডি হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা কি বলতে পারি? কোনো বস্তুর কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যেমন দেখো, তুমি যদি মনে করো দুদিন উপোস দাও, বা দুদিন উপোস ছাড়ো, সরস্বতী পুজোর দিনেই যে উপোস, বা আমরা অষ্টমীর দিনে যে উপোসটা দিই, তখন দেখবে বেশিক্ষণ যদি উপোসটা হয়ে যায়, অঞ্জলি যদি দেরি হয়ে যায়, তখনই আমাদের কিন্তু খিদে পেয়ে যায়, তখন আর কাজ করতে ইচ্ছে করে না। বিশেষ করে কালী পুজোর যারা উপোস দেয় তাদের তো ব্যাপারটাই আলাদা। আবার ধরো তোমার যদি রেস্ট না হয়, যেমন ধরো তোমার বাড়িতে কোনো একটা ওকেশনস রয়েছে এবং সেই জন্য ভালোভাবে দুদিন ঘুম হয়নি, তাহলেও কিন্তু আমরা দেখবে এনার্জিটা পাই না, আমরা মানে কাজ করবার আমরা উৎসাহটা পাই না, বা কাজ আমরা ভালো করতে পারি না তখন। তার মানে কাজ করার জন্য এগুলো কিন্তু দরকার। তাহলে এই কাজ করার জন্য শক্তি দরকার, আবার কাজ করলে কিন্তু শক্তিটা আবার শেষ হয়ে যায়। তাহলে এই কাজ এবং শক্তির মধ্যে একটা কিন্তু সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্কটা খুব গভীর সম্পর্ক, এবং এত গভীর সম্পর্ক যে কাজ করার সময় আমরা যখন এটা টপিকটা আলোচনা করছিলাম, তখন আমরা যা যা বলেছিলাম শক্তির ক্ষেত্রেও দেখো আমরা তাই বলবো। কাজের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম না, কাজ হচ্ছে একটা স্কেলার রাশি বলেছিলাম, তাহলে শক্তিও হবে স্কেলার রাশি। দেখো মিল দেখো, কাজের ক্ষেত্রে আমি মাত্রা বলেছিলাম কত, ml² T⁻², তাহলে শক্তির ক্ষেত্রেও মাত্রা কিন্তু ml² T⁻²। কাজের ক্ষেত্রে আমি একক বলেছিলাম, দু ধরনের এককের কথা বলেছিলাম, আশা করি মনে আছে। কি কি বলেছিলাম? একটা আমি বলেছিলাম পরম একক, আর একটা বলেছিলাম অভিকর্ষীয় একক। পরম এককে কি ছিল? পরম এককে সিজিএস সিস্টেমে ছিল আর, সিজিএস সিস্টেমে, আর এসআই সিস্টেমে ছিল জুল। আবার অভিকর্ষীয় এককের ক্ষেত্রে কি বলেছিলাম? অভিকর্ষীয় এককের ক্ষেত্রে সিজিএস সিস্টেমে বলেছিলাম গ্রাম সেমি, আর এসআই এককে বলেছিলাম কিলোগ্রাম মিটার। কাজের ক্ষেত্রে এটাই বলেছিলাম, আবার শক্তির ক্ষেত্রেও এটা তাই। ক্লিয়ার? একদম সেম। তাহলে আলাদা করে মনে রাখার দরকার পড়ছে না, কাজটা মনে থাকলে শক্তিটা মনে থেকে যাবে। এবার আমরা একটা ছোট্ট করে এখানে একটা জিনিস পড়ে নিই, যেটা অনেক সময় আসে, সেটা হচ্ছে কার্য শক্তি উপপাদ্য। কার্য শক্তি উপপাদ্য। কার্য শক্তি উপপাদ্য কি বলছে? বলছে কোনো বস্তুতে যখন কার্য করা হয়, বা একটা গতিশীল বস্তুর অভিমুখে যদি একটা বল প্রয়োগ করা হয়, তাহলে তা কি হয়? গতিশক্তির পরিবর্তন হয়। এবং এই গতিশক্তির পরিবর্তনটা কার সাথে সমান না, বস্তুতে যে কৃতকার্য করা হয়েছে তার সমান। একটু আমরা বুঝে নিই, এবং ওইটার সঙ্গে আরও ডিটেলস পরে বুঝবো। যেমন ধরো তুমি একটা সাইকেলে চেপে যাচ্ছ, এবং তোমাকে সমেত ধরো সাইকেলটার ভর হচ্ছে m,
প্রথমে তুমি ইউ ভেলোসিটি নিয়ে যাচ্ছিলে, পরে তুমি সাইকেলটা কি করলে, তোমার যেহেতু তাড়াতাড়ি পৌঁছাতে হবে তুমি সাইকেলটাতে আরো জোরে জোরে প্যাডেল করলে, মানে আরো জোরে জোরে বল প্রয়োগ করলে। তাহলে বল প্রয়োগ করার পরে কি হলো, মানে কৃতকার্যটাও বেড়ে গেল। তাহলে কি হবে, সাইকেলটা আরো বেশি স্পিডে যাবে, মানে আরো বেগটা ওর বেড়ে যাবে, মনে করো বেগটা বেড়ে ভি হলো। তাহলে প্রথমে ওর গতিশক্তি কত ছিল, হাফ এম ইউ স্কোয়ার। কিভাবে এলো আমি একটু ডিসকাশন করবো একটু পরে। এটা কত হয়ে গেল, হাফ এম ভি স্কোয়ার। তাহলে পরিবর্তনটা কত হলো, যেহেতু এটার থেকে এটা বেশি, তার মানে আমরা পরিবর্তন বলতে পারি হাফ এম ভি স্কোয়ার মাইনাস এ হাফ এম ভি স্কোয়ার। তাহলে এই পরিবর্তনটা হলো কেন না, আমি সাইকেলটা আরো জোরে জোরে প্যাডেল করেছি, মানে আরো জোরে জোরে বল প্রয়োগ করেছিলাম, মানে কৃতকার্যটা যেটা সেটাই হচ্ছে এই গতিশক্তিটা পরিবর্তন করছে। তাহলে কৃতকার্যটা আমরা যদি ডাব্লিউ দিয়ে ডিনোট করি তাহলে আমরা বলতে পারি ডাব্লিউ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার মাইনাস হাফ এম ইউ স্কোয়ার। এটাকে বলা হয় কার্যশক্তির উপপাদ্য। আচ্ছা, তাহলে শক্তি সম্বন্ধে তো আমাদের একটা ধারণা হলো, শক্তি সম্বন্ধে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস বলি আমি, যেটাকে বলা হয় শক্তির নিত্যতা সূত্র। শক্তির নিত্যতা সূত্র বুঝে না, শক্তির নিত্যতা সূত্র কাকে বলে? অনেক সময় এই 1 মার্কস বা 2 মার্কসের কোশ্চেন আছে শক্তির নিত্যতা সূত্র। বলছে মহাবিশ্বে মোট যে শক্তির পরিমাণ সেটা হচ্ছে কিন্তু ধ্রুবক। শক্তির কোনো সৃষ্টিও নেই, শক্তির কোনো ধ্বংস নেই। শক্তি তাহলে কি হয়, শক্তি শুধু এক রূপ থেকে আর এক রূপে পরিবর্তিত হয়। তাহলে মানে শক্তির অনেকগুলো রূপে সেগুলো প্রকাশিত। কী কী রূপে? যেমন ধরো বিভিন্ন রূপ যদি আমরা বলি, বিভিন্ন রূপ যদি আমরা বলি, শক্তির বিভিন্ন রূপ কী কী? যেমন ধরো যান্ত্রিক শক্তি, ক্লিয়ার, 2 হচ্ছে তাপ শক্তি, 3 হচ্ছে শব্দ শক্তি, 4 আলোক শক্তি, 5 হচ্ছে তড়িৎ শক্তি। হ্যাঁ, এরকম বিভিন্ন রূপে আছে এবং সব রূপগুলো সম্বন্ধে মোটামুটি তোমরা জানো। রাসায়নিক শক্তি, রাসায়নিক শক্তি বা ধরো পারমাণবিক শক্তি, এরকম বিভিন্ন রূপ আছে। এবং শক্তি শুধু কি করছে না, এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। তোমরা প্রত্যেকটা রূপ সম্বন্ধে জানতে পারো। যেমন একটা উদাহরণ দিয়ে তোমাকে বোঝায়, যেমন ধরো তোমরা জানো কিভাবে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, যে কোনো জায়গায় ড্যামে জলটাকে জমিয়ে রাখা হয়, তারপর গেটটাকে খুলে দেওয়া হয়, তখন জলটা কি ভীষণ স্পিডে যায় এবং জলের এই যে তীব্র গতির সাহায্যে ডায়নামোর চাকা ঘুরিয়ে পড়ে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয়, মানে তড়িৎ শক্তি উৎপাদন করা হয়। তার মানে আমরা যান্ত্রিক শক্তি থেকে কিভাবে তোমার তড়িৎ শক্তি উৎপাদন হয় সেটা আমরা বলতে পারি। আবার ধরো বাড়িতে আমাদের যখন মনে করো ফ্যান চালাতে হবে, তখন আমরা কি করি, ফ্যানটা যদি চালাতে হয় আমরা কি ইলেকট্রিক সুইচটাকে অন করে দিই। তাহলে ইলেকট্রিক সুইচ অন করে দেওয়া মানে কি ইলেকট্রিক এনার্জিটা গেল কোথায় না, ওই বৈদ্যুতিক ওই যে পাখাটা বৈদ্যুতিক মোটরে, সেটা কি করলো, মোটরটাকে ঘোরালো, তার মানে পাখাটা ঘুরলো। তার মানে এখানে কি হলো, এটা কিছু জন্য পাখাটা ঘুরলো, আমরা ওই সুইচটা অন করেছি বলে, মানে ওই তড়িৎ শক্তি পাখাটাকে ঘোরালো। তার মানে তড়িৎ শক্তি থেকে সেটা আবার যান্ত্রিক শক্তিতে হয়ে গেল। যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, আবার তড়িৎ শক্তি থেকে যান্ত্রিক শক্তির উদাহরণ। আবার ধরো তোমার আমরা বলতে পারি, যেমন ধরো যদি ফটো ইলেকট্রিক সেলে, ফটো ইলেকট্রিক কোষে যদি মনে করো আলো ফেলা হয়, তাহলে সেখান থেকে আবার তড়িৎ শক্তি উৎপন্ন হয়। তোমরা সেটা জানো, এখন তো বিভিন্ন রকম সোলার সেলসগুলো ইউজ করা হয়, তোমরা খুব ভালোভাবেই জানো, এবং সেগুলো থেকেও বিদ্যুৎ শক্তি পাওয়া যাচ্ছে। আবার উল্টোটাও হতে পারে, যেমন ধরো আমার বাড়ির লাইটটা যদি আমাকে জ্বালাতে হয়, তাহলে আমাকে কী করতে হবে, তাহলে আমার সুইচটা অন করলাম, মানে ইলেকট্রিক এনার্জি সাপ্লাই হলো লাইটের মধ্যে, এবং তখন কী করলো, লাইটটাকে জ্বালালো, মানে আলোর শক্তি দিল। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎ শক্তি থেকে আবার আলোক শক্তি হয়ে গেল। তাহলে আলোক শক্তি থেকে তড়িৎ শক্তি, আবার তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তি, এইভাবে শক্তি শুধু এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয়। তাহলে আমরা এখানে জেনে নিই যে আজকে আমাদের এই চ্যাপ্টারটার যেটা মেন আলোচনা সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি সম্বন্ধে। একটু যান্ত্রিক শক্তিতে কী জিনিস আমি একটু বলে নিই, ভালোভাবে একটু মনে রাখো এবং যান্ত্রিক শক্তির ডেফিনেশনসটা মনে রাখো। তাহলে এই যান্ত্রিক শক্তির ডেফিনেশনটা যদি একটু বুঝে যাও, তাহলে এখানে আমাদের এর পরবর্তী ক্ষেত্রে যতগুলো ডেফিনেশনস হবে তোমার কিন্তু বুঝতে খুব সুবিধা হবে। কোনো বস্তু, যান্ত্রিক কোনো বস্তু তার অবস্থান বা আকৃতি বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে, তাকে যান্ত্রিক শক্তি বলে। শক্তি তো আমরা বুঝিয়েছিলাম কিসে না, কাজ করার সামর্থ্যকেই শক্তি বলা হয়। একটু আগেই বলছিলাম কাজ করার
সামর্থ্যকে শক্তি বলা হয়। তাহলে যান্ত্রিক শক্তি কি, না কোনো বস্তু তার অবস্থান বা আকৃতি বা গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমাদের যান্ত্রিক শক্তি বলা হয়। তাহলে এই ডেফিনেশনটা যদি ভালোভাবে বুঝে নাও তাহলে দেখো বাকিগুলো তুমি পারবে। এই যান্ত্রিক শক্তিকে দুভাগে ভাগ করা হয়, একটাকে আমরা বলি স্থিতিশক্তি আর একটাকে বলি আমরা গতিশক্তি। দেখো এবার ডেফিনেশনগুলো দেখো, আর ডেফিনেশনগুলো পড়বো না, আমরা শুধু এই ডেফিনেশনটা শুধু ভালোভাবে মনে রাখবো। তাহলে আমরা কি বলবো যে স্থিতিশক্তি কি, না স্থিতিশক্তি হচ্ছে এই দুটো। তাহলে কোনো বস্তু তার অবস্থান বা আকৃতি পরিবর্তন করার জন্য যে কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলবো স্থিতিশক্তি। ক্লিয়ার? আচ্ছা, এই স্থিতিশক্তিকে আমরা আবার দুভাগে ভাগ করি, একটাকে আমরা বলি অভিকর্ষীয় স্থিতিশক্তি আর একটাকে আমরা বলি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ক্লিয়ার? তাহলে এই স্থিতিশক্তি কিসের জন্য হচ্ছে, এই দুটোর জন্য, অবস্থান আর আকৃতি এইভাবে মনে রাখতে পারো, অবস্থান অথবা আকৃতি পরিবর্তনের জন্য। এর মধ্যে আবার এই অবস্থান পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে যে কাজ করার সামর্থ্য জন্মে তাকে বলা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি। বা একটু ভালোভাবে আমরা যদি ডেফিনিশন দিই, তাহলে এই ডেফিনিশন থেকে বললাম তাহলে কোনো বস্তু তার অবস্থান পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় অভিকর্ষীয় স্থিতিশক্তি। আর যখন আকৃতির জন্য কি বলবো, তখন বলবো কোনো বস্তু তার এটা বলবো না, তখন শুধু এটা বলবো আকৃতি পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় স্থিতিস্থাপক স্থিতিশক্তি। তাহলে এই যে অভিকর্ষীয় স্থিতিশক্তি, এই ক্ষেত্রে অভিকর্ষীয় স্থিতিশক্তি পরিমাপ এটা কিন্তু নির্দেশ তলের উপর নির্ভর করে। নির্দেশ তলটা কি, না নির্দেশ তল বলতে বলছে যে আমাদের ভূপৃষ্ঠকে নির্দেশ তল বলা হয়, ভূপৃষ্ঠকে নির্দেশ তল বলা হয়। ক্লিয়ার? এবং এই নির্দেশ তলে স্থিতিশক্তি হচ্ছে 0 এবং এই নির্দেশ তল থেকে কোনো বস্তুকে যত উপরে ওঠানো যাবে তত কাজ করতে হবে এবং সেই কাজটা ওই বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসাবে সঞ্চিত থাকবে এবং এই স্থিতিশক্তিটা সবসময় ধনাত্মক হবে, স্থিতিশক্তি ধনাত্মক হবে। আর এই নির্দেশ তল থেকে যেখানে আমাদের স্থিতিশক্তি 0 ছিল, তাহলে এই নির্দেশ তল থেকে যত নিচের দিকে নামা যাবে তত তার জন্য কাজ করতে হবে এবং সেটার জন্য যে স্থিতিশক্তি সেটা ঋণাত্মক হবে। তাহলে বোঝা গেল? তাহলে আমরা কি বলছে, তাহলে এই অভিকর্ষ স্থিতিশক্তি পরিমাপ করার জন্য আমাদের একটা নির্দেশ তলের প্রয়োজন হচ্ছে এবং ভূপৃষ্ঠ আমরা সেই নির্দেশ তল হিসাবে ভাবি এবং সেখানে আমরা ধরে নিই স্থিতিশক্তি 0। তার মানে যদি ভূপৃষ্ঠের উপরে কোনো বস্তু থাকে তার মানে আমরা বলতে পারি সেই বস্তুটি সুস্থির সাম্যে রয়েছে এবং ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যাবে তত স্থিতিশক্তিটা ধনাত্মক, মানে স্থিতিশক্তি বৃদ্ধি পাবে এবং ভূপৃষ্ঠ থেকে যত নিচে নামবে তত স্থিতিশক্তি ঋণাত্মক হবে। তাহলে ভূপৃষ্ঠ থেকে, এটা যদি আমরা ভূপৃষ্ঠ হয়, এখানে যদি আমরা ধরো একটা m ভরের একটা বস্তু রয়েছে, তাহলে এই বস্তুটাকে যদি আমি ধরো এই h উচ্চতায় তুলতে চাইছি, তাহলে কি করতে হবে, আমাকে কাজ করতে হবে। কত কার্য করতে হবে, না একটা বলের বিরুদ্ধে কাজ করতে হবে। কতটা কাজ করতে হবে একটু বুঝে নিই। তাহলে বলটা কত, ভর যদি m হয় তাহলে নিচের দিকে একটা বল কাজ করবে এবং সেই বলটার পরিমাণ হবে বস্তুটার ওজনের সমান, দ্যাট ইজ mg। তাহলে আমরা কৃতকার্য মানে জানি w = F.s, তার মানে আমরা F মানে বল mg কত উচ্চতায় তুলছি, h উচ্চতায় তুলছি, তাহলে w = mg। এই যে কাজ করলাম সেই কাজটাই কিন্তু বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকতে পারে। তাহলে আমরা সেটাকে বলতে পারি স্থিতিশক্তিকে যদি আমি EP দিয়ে ডিনোট করি, E সাফিক্স p, তাহলে EP = হচ্ছে mgh। তাহলে এটাই হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তির পরিমাপ, EP = mgh। ক্লিয়ার? যদি এটা উপরে হয় তাহলে প্লাস হবে, নিচে হলে এটা মাইনাস হবে। তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি বোঝা গেল। এখান থেকে একটা খুব কোশ্চেন্স আছে যে স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে? উত্তর কিন্তু তোমরা পেয়ে গেছো, স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। কখন? যদি আমরা ভূপৃষ্ঠ থেকে বস্তুটিকে যদি গভীরতার দিকে, মানে নিচের দিকে নিয়ে যাই, আমরা গভীরতার দিকে যদি নিয়ে যাই, পৃথিবীর পৃষ্ঠ গভীরে নিয়ে যায়, তাহলে স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে। তাহলে আমাদের অভিকর্ষ স্থিতিশক্তি সম্বন্ধে জানা হলো। এবার আমরা চলে আসি স্থিতিস্থাপক স্থিতিশক্তি। আমি তোমাকে একটু আগেই বললাম স্থিতিস্থাপক স্থিতিশক্তি, যেখানে কি বললাম যে
স্থিতিশক্তি দুটো কারণে হয়, একটা হচ্ছে অবস্থান, একটা আকৃতি। তাহলে অবস্থানের জন্য, অবস্থা পরিবর্তনের জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করছে তাকে অভিজ্ঞ স্থিতিশক্তি, আর এই আকৃতি পরিবর্তনের জন্য যে কাজ করার সামর্থ্য অর্জন করছে তাকে আমরা বলবো স্থিতিস্থাপক স্থিতিশক্তি। ক্লিয়ার হলো? যেমন ধরো আমি কি বলছি, যেমন ধরো তীর ধনুক, তীর ধনুকের যদি মনে করো, ধরো ওই ধনুকের মধ্যে যদি তীরটাকে রেখে দিই তাহলে কি ওর কোনো মধ্যে কোনো শক্তি থাকবে? থাকবে না। কিন্তু যদি মনে করো ওই তীর ধনুকের যদি আমি তীরটাকে টেনে ছেড়ে দিই তাহলে তার মধ্যে কি হবে, ওই যে পরিবর্তন করলাম মানে কাজ করতে হলো, তাহলে তার জন্য ওর মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। বা তোমরা আরো একটা ভালো জানো, যেমন ধরো এই যে রাবারের যে গুলতিগুলো হয় সেখানে অনেক সময় কি করা হয়, ওগুলো দেখা যায় রাবারটার মধ্যে একটা কাগজ বা রেখে পড়ে বা পাথর রেখে পড়ে সেটাকে টেনে ছেড়ে দেওয়া হয়, তখন কি হয়, ওটা আরো ভেলোসিটি নিয়ে চলে যায়। তাহলে এখানে ওর অবস্থার পরিবর্তন করছে, তাহলে এই আকৃতি পরিবর্তন করছি, তাহলে এই আকৃতি পরিবর্তন করার জন্য ওর মধ্যে যে কার্য করার সামর্থ্য হচ্ছে সেটাকে আমরা বলবো স্থিতিস্থাপক স্থিতি শক্তি। আশা করি বোঝা গেল। এরপর আমরা চলে আসি গতি শক্তিতে। তাহলে দেখো এইটা যখন আমি তোমাদেরকে পড়িয়েছি তখন কিন্তু গতিশক্তির ক্ষেত্রে আমি এখানে তোমাদেরকে একটা জিনিস বলেছিলাম, এই যে অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য যে শক্তি সেটা হচ্ছে স্থিতিশক্তি। তাহলে আরেকটা জিনিস বাকি থেকে গেল, সেটা হচ্ছে গতি। এই একই ডেফিনেশন দিলাম, কোনো বস্তু তার গতির জন্য কাজ করার যে সামর্থ্য অর্জন করে তাকে গতিশক্তি বলে। এই একই ডেফিনেশন থেকে আমি লিখলাম, তাকে আমরা গতিশক্তি বলি। ক্লিয়ার? আচ্ছা, কিরকম? মনে করো ধরো কোনো একটা বস্তু গতিশীল অবস্থাতে রয়েছে, মনে করো সেই বস্তুটা মনে করো ধরো ভি ভেলোসিটি নিয়ে মুভ করছে, যাচ্ছে। এরপর কি হলো, সেই বস্তুটাকে আমি থামাতে চাইছি, তাহলে কি করতে হবে? এমনি এমনি থামবে না, বস্তুটার উপরে একটা বল প্রয়োগ করতে হবে। আর বল প্রয়োগ করলেই তো থামবে না, বল প্রয়োগ করার পর কিছু দূর যাওয়ার পর থেমে যাবে। তাহলে এই যে বল প্রয়োগ করা হলো তার মানে কি হলো, একটা কৃতকার্য করা হলো। ক্লিয়ার? সেই কৃতকার্যটা কি করলো, ওই গতিশক্তিটাকে কমিয়ে দিল। তাহলে আমরা কি লিখতে পারি, যে এই গতিশক্তিটাকে আমরা ই কে দিয়ে ডিনোট করি, যেমন আমরা এখানে অভিজ্ঞ স্থিতিশক্তিকে ই পি দিয়ে ডিনোট করেছিলাম, তেমনি এটাকে আমরা কি বলবো, ই কে দিয়ে ডিনোট করবো। এটা কার সাথে সমান হবে গতিশক্তিটা? না, ওই কৃতকার্যের সমান। কৃতকার্য মানে এফ ডট এস। ক্লিয়ার? তাহলে এফটা কি, আমরা কিন্তু নিউটনস ল থেকে পড়েছি, নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে এফ ইকুয়াল টু হয় এম এ। এসটা কি? এসটা হচ্ছে ওই যে বস্তুটা যেটা গতিশীল ছিল এবং তার উপরে যে বলটা প্রয়োগ করা হয়েছিল এবং তখন থেকে বস্তুটা থামার আগে অবধি যে দূরত্বটা গেল সেই দূরত্বটা এস। তাহলে আমি এখান থেকে যদি এই সূত্রটা ইউজ করি, ভি স্কোয়ার ইকুয়াল টু ধরো ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, যদি এই ফর্মটা আমরা ইউজ করি তাহলে আমরা কি পাবো, বস্তুটা আলটিমেটলি জিরো হয়ে যাচ্ছে। ক্লিয়ার? কেন না, বস্তুটা থেমে যাচ্ছে আলটিমেটলি। তাহলে ফাইনাল রেজাল্ট জিরো, ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ইউ স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 2s, তাহলে s ইকুয়াল টু হয়ে গেল ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এখানে s এর জায়গায় আমি যদি বসিয়ে দিই এই ভ্যালুটা তাহলে কি পাবো, দেখো ইউ স্কোয়ার বাই 2a। তাহলে একটা a কেটে গেল, তাহলে থাকলো কি হাফ এম ইউ স্কোয়ার। এটাই হলো বস্তুর গতিশক্তির পরিমাপ। ই কে, কে ফর কাইনেটিক এনার্জি, ইংলিশ টার্মগুলো মনে রাখবে। কাইনেটিক এনার্জি মানে গতিশক্তি। তাহলে ই কে, ই ফর এনার্জি, কে ফর কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, এখানে তোমাদের একটা কোশ্চেন আসে, যেমন একটু আগে আমি তোমাকে স্থিতিশক্তি পড়াবার সময় বললাম যে স্থিতিশক্তি কি ঋণাত্মক হতে পারে, তখন তোমরা বলে হ্যাঁ স্থিতিশক্তি ঋণাত্মক হতে পারে যদি বস্তুটাকে যদি ভূপৃষ্ঠ থেকে গভীরে নিয়ে যাওয়া যায়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে গতিশক্তিটা কি ঋণাত্মক হতে পারে? তাহলে কি বলবে? না, গতিশক্তি ঋণাত্মক হতে পারে না। কেন হতে পারে না? কেন? দেখো এমটা, এই গতিশক্তি আমার গাণিতিক রূপটা কি, ই কে ইকুয়াল টু হাফ এম ইউ স্কোয়ার। এমটা কি, এমটা বস্তুর ভর, এটা তো ঋণাত্মক হতেই পারে না। আর এটা ইউ স্কোয়ার মানে গতিবেগের বর্গ, কোনো কিছু বর্গ কিন্তু কখনোই ঋণাত্মক হতে পারে না। তাহলে এই ই কে মানে এই গতিশক্তিটাও কখনো ঋণাত্মক হতে পারে না। ক্লিয়ার? কখনো ঋণাত্মক হতে পারে না। বোঝা গেছে আশা করি। এখানে তোমাদের আরেকটা কোশ্চেন আছে, একটু দেখে নাও। অনেক সময় বলা হয় যে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে সম্পর্কটি লেখো। ভরবেগ ও গতিশক্তি। এখন আমরা গতিশক্তির ধারণাটা পেলাম, আর ভরবেগের ধারণা কিন্তু তুমি আগেই পেয়ে গেছো। কি ছিল একটু মনে করে দিই। তাহলে এম ভরের বস্তু যদি ভি বেগে গতিশীল হয় তাহলে তার ভরবেগ হচ্ছে এম ভি, এবং ভরবেগকে আমরা পি দিয়ে ডিনোট করেছিলাম, তাহলে পি ইকুয়াল টু এম ভি। তাহলে ভরবেগ এবং গতিশক্তির মধ্যে আমাদের সম্পর্কটা বের করতে হবে। কি বললাম সম্পর্কটা? গতিশক্তি কাকে বলে? হাফ এম ভি স্কোয়ার। ক্লিয়ার? আমি এবার কি করছি দেখো, হাফ
এম স্কোয়ার ভি স্কোয়ার, এম ছিল এম স্কোয়ার লিখে দিলাম, তাহলে আমাদের সেটা ব্যালেন্স করার জন্য এখানে এম লিখলাম, ক্লিয়ার। তাহলে কি হলো দেখো, হাফ এম ভি স্কোয়ার, এম ভি মানে কি ওই ভরবেগ, ভরবেগ আমি পি দিয়ে বিয়োগ করেছিলাম, তাহলে এটা লিখতে পারি পি স্কোয়ার, ক্লিয়ার, বাই এম, এটা হলো ই কে। তাহলে এটাই হয়ে গেল এর মধ্যে রিলেশনস। বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু 2m কে, বা পি ইকুয়াল টু রুট ওভার 2m কে। আমরা কিন্তু এইভাবে শুধু কে না, আমরা এখানে ই কে লিখে দিই, আমরা লিখেছিলাম ই কে, পি স্কোয়ার ইকুয়াল টু 2m কে, হ্যাঁ, বা কে লিখলেও কোনো অসুবিধা ছিল না, আমরা এটা ই কে লিখি, তাহলে 2m কে, 2m কে। এটাই হচ্ছে ভরবেগ আর বস্তুর গতিশক্তির মধ্যে একটা সম্পর্ক। অনেক সময় কিন্তু 1 মার্কস বা 2 মার্কসের একটা কোশ্চেন্স আসে। তাহলে আমরা যান্ত্রিক শক্তি কাকে বলে, যান্ত্রিক শক্তির দুটো রূপ পড়লাম, তাদের ডেফিনেশনগুলো পড়লাম এবং তাদের মধ্যে কিছু সম্পর্ক পড়লাম। এইবার আমরা আরেকটা জিনিস পড়বো, সেটা হচ্ছে এই যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যেমন শুধু শক্তির নিত্যতা সূত্র পড়েছিলাম, তেমনি আমরা এরপরে পড়বো যান্ত্রিক শক্তির নিত্যতা, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র। যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র, যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র কি বলছে, বলছে ঘর্ষণ মানে ফ্রিকশনস বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি শক্তির অপচয় না হয়, তাহলে বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল, স্থিতিশক্তি আর গতিশক্তি মিলে কি হয় যান্ত্রিক শক্তি, তাহলে স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল অর্থাৎ মোট যে যান্ত্রিক শক্তি সেটা ধ্রুবক থাকবে। আরেকবার বলে নিই, কি বললাম, যে ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি শক্তির অপচয় না হয়, তাহলে বস্তুর স্থিতিশক্তি এবং গতিশক্তির যোগফল অর্থাৎ মোট যান্ত্রিক শক্তি ধ্রুবক থাকে। তার মানে আমরা কি বলতে পারি, যে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, এই দুটো শক্তি মিলে আমাদের ধ্রুবক হবে। আচ্ছা, স্থিতিশক্তির ফর্মুলা আমরা কি লিখেছিলাম, গাণিতিক রূপ mgh, তাহলে mgh, আর গতিশক্তি বলেছিলাম মানে বলতে পারি যে স্থিতিশক্তিটা আমরা রিপ্রেজেন্ট করেছিলাম ইপি দিয়ে, তাহলে আমরা বলতে পারি ইপি প্লাস গতিশক্তিটাকে আমরা বলেছিলাম ইকে দিয়ে, এইটা ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, ক্লিয়ার। এটা আমরা প্রুভ করতে পারি। একটা এরকম ধরনের একটা কোশ্চেন্স দিই, তাহলে তোমার ব্যাপারটা বুঝতে সুবিধা হবে, যেটা তোমাদের পরীক্ষায় প্রায় আসে, একটু দেখে নাও ভালোভাবে, এবং শুধু দেখে নাও, এটা ভালোভাবে একটু বুঝে নাও। সেটা বলছে যে দেখাও যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে, মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে। বা এইভাবে কোশ্চেনটা আসতে পারে যে যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র ফলো হয়, অপরিবর্তিত থাকে, ক্লিয়ার, বা নিত্যতা সূত্র সংরক্ষিত থাকে। দেখাও যে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট যান্ত্রিক শক্তি অপরিবর্তিত থাকে বা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্র সংরক্ষিত। কিভাবে পড়বো, দেখো এখানে একটা নতুন টার্ম কিন্তু পড়লে এই জিনিসটা একটু আমাকে বুঝে নিতে হবে। এই সম্বন্ধে তোমার অনেক সময় তোমার মুখস্থ পড়ে নাও, অবাধে পতনশীল মানে কি, অবাধে পতনশীল মানে হচ্ছে বস্তুটা ফ্রিলি পড়ছে, ওর উপর আর অন্য কোনো বাধা নেই। আমি যখন যান্ত্রিক শক্তির কথা বলেছিলাম, তখন তোমাকে আমি একটি যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রটা বলেছিলাম, তখন বলেছিলাম যে অপচয়ী ঘর্ষণ বা অন্য কোনো অপচয়ী বলের ক্রিয়ায় যদি শক্তির অপচয় না হয়, তাহলে বস্তু যখন ধরো পড়ছে, তখন কিন্তু ওই বস্তুটা কিন্তু বায়ুর বাধাকে অতিক্রম করে পড়ছে, মানে বায়ুর সাথে ওর একটা কিন্তু ঘর্ষণ হচ্ছে। যদি এই ঘর্ষণ বলগুলোর জন্য যদি শক্তি যদি ক্ষয় হয়ে যায় বা কিছু নষ্ট হয়ে যায়, তাহলে ব্যাপারটা আলাদা। তো কিন্তু আমি ধরে নিলাম কোনো ওখানে ঘর্ষণ বল বা অন্য কোনো কাজ করছে না, মানে বস্তুটা ফ্রিলি পড়ছে, মানে ওর উপর অন্য কোনো বিরুদ্ধ বল কাজ করছে না, তাহলে সেক্ষেত্রে বস্তুর মোট যে যান্ত্রিক শক্তিটা, মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতিশক্তি এবং গতিশক্তির যে যোগফলটা সেটা ধ্রুবক থাকবে। একটু বুঝে নাও। মনে করো ধরো আমার এইখানে এইটা হচ্ছে আমার ওই ভূপৃষ্ঠ মানে নির্দেশ তলটা, এখান থেকে একটা বস্তুকে মনে করো এই উচ্চতায় এইখানে একটা এম ভরের বস্তুকে নিয়ে আসা হলো, তাহলে আমার এই উচ্চতাটা কত, এই উচ্চতাটা হচ্ছে এইচ, ঠিক আছে, এখান থেকে এইখানে নিয়ে আসা হলো, নিয়ে এসে বস্তুটাকে কি অবস্থায় রাখলো, ইম্পর্টেন্ট দেবে, স্থির অবস্থায় রাখা হলো।
তাহলে এখানে এটা আমার এ বিন্দু, বুঝে নাও কিন্তু প্রত্যেকটা কথা খুব ইম্পর্টেন্ট। স্থির অবস্থায় রাখা হলো, স্থির অবস্থায় রাখা হলো মানে কি, ওখানে বস্তুর কোনো গতি নেই। তাহলে এই যে বস্তুটাকে এখান থেকে এখানে নিয়ে এলাম, তার মানে কি হলো, অবস্থার পরিবর্তন করলাম। তাহলে অবস্থার যদি আমি পরিবর্তন করি তাহলে কি হবে, এর মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হবে। তাহলে এই বিন্দুতে কি হচ্ছে দেখো, আমি একটা জিনিস আমাকে কি প্রুফ করতে হবে ভাবো, যান্ত্রিক শক্তিটা অপরিবর্তিত, মানে মোট শক্তিটা স্থিতিশক্তি এবং গতিশক্তির মোট যোগফলটি ধ্রুবক থাকবে। তাহলে আমাদের এখানে একটা ধরো স্থিতিশক্তিটা একটা জিনিস লিখে নিই, তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। এটা হচ্ছে স্থিতিশক্তি, আর এটা হচ্ছে গতিশক্তি, আর এটা হচ্ছে মোট শক্তিটা, মোট যান্ত্রিক শক্তি, ঠিক আছে, মোট যান্ত্রিক শক্তি। তাহলে দেখো এই বিন্দুতে কি হচ্ছে, এই বিন্দুতে যখন বস্তুটা রয়েছে তখন এর কিন্তু কোনো গতি নেই, তার মানে এই সময়টায় কোনো গতিবেগ নেই, মানে এখানে বস্তুটার গতিশক্তি কিন্তু শূন্য। তাহলে এখানে রয়েছে কি না, বস্তুটাকে অবস্থান পরিবর্তন করার জন্য ওর মধ্যে যে শক্তিটা সঞ্চিত হয়েছে সেটা কি শক্তি না স্থিতিশক্তি। তাহলে কতটা শক্তি রয়েছে, যে এম ভরের বস্তুটাকে এখানে নিয়ে আসা হয়েছে, মানে বস্তুটার ওজন তো সবসময় জি দিয়ে কাজ করবে, তার মানে এখানে যে স্থিতিশক্তি আগে আমি বললাম, তাহলে মোট শক্তি হবে এম জি ইন্টু এইচ, জিটা হচ্ছে এই স্থানের অধিকর্ষজ ত্বরণ। ক্লিয়ার? তাহলে মোট শক্তি কত হবে, এম জি এইচ প্লাস জিরো, দ্যাট ইজ এম জি এইচ। ক্লিয়ার হলো? আচ্ছা, এবার মনে করো বস্তুটা নিচে পড়ছে, নিচে পড়তে 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 এই জায়গাটাতে এলো, ঠিক আছে, এই দূরত্বটা ধরো, এই যে দূরত্বটা সেটা মনে করো এক্স দূরত্ব। ক্লিয়ার? তাহলে আমার এখান থেকে এই এত দূর অবধি যে দূরত্বটা ছিল সেটা ছিল এইচ, এখান থেকে এই দূরত্বটা এখন অবস্থায়, মানে এটা আমার বি বিন্দু অবস্থান ধরো, তাহলে এখন তাহলে কতটা দূরত্ব হবে, তাহলে এখন দূরত্ব হবে এখান থেকে এই জায়গাটা পুরোটা এইচ, এইটা হচ্ছে এক্স, তাহলে এই দূরত্বটা কত হবে, এইচ মাইনাস এক্স, মানে এই বি বিন্দু থেকে এই ভূপৃষ্ঠ অবধি। তাহলে যখন বস্তুটা বি বিন্দুতে থাকবে তখন তার স্থিতিশক্তি কত হবে না, বি বিন্দুতে, বুঝে নাও ভালোভাবে, বি বিন্দুতে তাহলে স্থিতিশক্তি হবে এম জি ইন্টু ভূপৃষ্ঠ থেকে এখন এই বি বিন্দুর যে উচ্চতা, বি বিন্দুর উচ্চতা কত, এইচ মাইনাস এক্স, দ্যাট ইজ এম জি ইন্টু এইচ মাইনাস এক্স। ক্লিয়ার? তাহলে এই যে বস্তুটা এখান থেকে এখানে এলো, এই অবস্থা, এখানে তো গতিশক্তি শূন্য ছিল, কিন্তু এখানে আসার পর ও বস্তুটার মধ্যে কিছুটা গতি হলো, গতিবেগ বাড়লো। আমি ধরলাম সেই বেগটা, ধরো এই বি বিন্দুতে বেগটা ধরে নিলাম বি বিন্দুতে বেগ হচ্ছে ভি। ক্লিয়ার? তাহলে বি বিন্দুতে গতিশক্তি কত হবে, হাফ এম ভি স্কয়ার, এটা হওয়া উচিত। ক্লিয়ার? আবার দেখো এই যে দূরত্বটা এলো, তাহলে এখান থেকে আমরা ওই যে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2s এই ফর্মুলাটা যদি আমি ইউজ করি তাহলে আমরা কি পাবো, দেখো এখানে ভি স্কয়ার ইউ মানে প্রাথমিক বেগ, মানে এখানে যে বেগটা ছিল, কত বেগ ছিল, 0, তাহলে এটা 0 স্কয়ার প্লাস 2a, এ মানে ত্বরণ, তাহলে এখানে কিসের জন্য বস্তুটা পড়ছে, অবাধে পড়ছে, কার জন্য পড়ছে, অভিকর্ষজ ত্বরণের জন্য, তাহলে এখানে ত্বরণটা কত হবে, জি। কতটা এলো, এখান থেকে এখানে এলো মানে x দূরত্ব এলো, তাহলে এখানে এটা x, তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু হয়ে গেল 2gx। তাহলে বি বিন্দু তাহলে গতিশক্তি কত হবে, গতিশক্তি হবে হাফ এম ইন্টু ভি স্কয়ার, ভি স্কয়ার ভ্যালুটা বসিয়ে দিই, 2gx, 2 কেটে গেল, তাহলে থাকবে কত, mgx। ক্লিয়ার? আশা করি বোঝা গেল। তাহলে বি বিন্দুতে বেগ হয়ে গেল mgx। তাহলে বি বিন্দুতে মোট শক্তি কতটা হবে, তাহলে বি বিন্দুতে মোট শক্তি কতটা হবে, বি বিন্দুতে মোট শক্তি হলো, মোট শক্তি হবে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি, তার মানে এটা প্লাস এটা, তার মানে এই দুটোকে যদি আমি যোগ করি তাহলে কত আসবে, mg ইনটু h মাইনাস x প্লাস mg প্লাস mgx, তার মানে mgh মাইনাস mgx দুটো গুণ করে দিলাম প্লাস mgx, mgx কেটে গেল, থাকলো কত, mgh। তাহলে এখানে কত হয়ে যাবে সেটা, তাহলে বি বিন্দুতে মোট শক্তি যেটা হয়ে যাবে সেটা হয়ে যাবে mgh। ক্লিয়ার? বোঝা গেছে? আচ্ছা, এইবার মনে করো বস্তুটি আরো নিচে পড়ছে, এবং আরো নিচে পড়তে পড়তে বস্তুটা ঠিক এই জায়গাটা ছিল, মানে ভূপৃষ্ঠকে স্পর্শ করার আগের মুহূর্ত। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, ভূপৃষ্ঠকে স্পর্শ করার আগের মুহূর্ত। কেন আমি যদি বলতাম ভূপৃষ্ঠকে স্পর্শ করার কি হতো, ভূপৃষ্ঠকে যখন ও স্পর্শ করে দেবে তখন তো ওর শক্তিটা থাকবে না, কেননা এখানে তো ওদের রেস্ট কন্ডিশনে চলে আসবে, তার মানে তার গতিবেগও থাকবে না, তার গতিশক্তিও থাকবে না। তাহলে এইখানে আবার কি হবে, যে যেহেতু ভূপৃষ্ঠ থেকে উচ্চতা থাকছে না, ভূপৃষ্ঠের সাথে রয়েছে, তার মানে ওখানে তো স্থিতিশক্তি শূন্য হয়, তাহলে ওখানে স্থিতিশক্তিও থাকবে না, তাহলে ওখানে জিরো হয়ে যাবে। তাহলে তুমি বলবে তাহলে শক্তিটা গেল কোথায়, এটাও একটা কোশ্চেন আছে, কিন্তু শক্তিটা গেল কোথায়, ক্রিটিক্যাল কোশ্চেন না। এখানে যে শক্তিটা কি হলো, সম্পূর্ণভাবে তাপ শক্তি বা শব্দ শক্তি, এই শক্তিগুলোতে জাস্ট রূপান্তর হয়ে গেল। সেই জন্য আমরা কিন্তু এটা বলি না যে ভূপৃষ্ঠে স্পর্শ করা মুহূর্তে, আমরা কি বলি, ভূপৃষ্ঠকে স্পর্শ করার আগের মুহূর্তে। দেখো ফিজিক্সের টার্মগুলো ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবে,
তাহলে এই জায়গাটায় আমাদের তখন আমাদের শক্তিগুলো কত হবে, আমি তখন স্থিতিশক্তি এবং গতিশক্তিটা একটু বের করে নিই। তাহলে ভূপৃষ্ঠকে স্পর্শ করার ঠিক আগের মুহূর্তটায়, মানে ঠিক এই জায়গাটায়, তাহলে এখানে ভূপৃষ্ঠ থেকে উচ্চতাটা প্রায় নেই বললেই চলে, মানে আমি এইচ ইকুয়াল টু 0 ধরে নিতে পারি। তার মানে সেই জায়গায় বস্তুর যে স্থিতিশক্তি সেটা কত হয়ে যাবে, এই বিন্দুটাকে আমি ধরো সি বিন্দু ভাবলাম, তাহলে সি বিন্দুতে কত হচ্ছে দেখে নাও, তাহলে সি বিন্দুতে স্থিতিশক্তি হয়ে যাবে 0, কিন্তু ঠিক আগের মধ্যে এখনো কিন্তু টাচ করেনি বা একদম টাচ করা ঠিক আগের মধ্যে, সেই সময় তাহলে বস্তুটার গতিশক্তি কত চাচ্ছে সেটা বের করে নিই। তাহলে সেখানেও গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার, এটা গতিশক্তির ফর্মুলা তোমরা জেনে গেছো। তাহলে এখানে ভি স্কোয়ারটা আমরা বের করে নিই, তারপরে এখানে ভ্যালুটা বসিয়ে দেবো। ভি স্কোয়ার মানে কি, মনে করে এখানে ভেলোসিটিটা ইউ ইকুয়াল টু 0 ছিল, এখানে এসে পড়ে মনে করো ভেলোসিটি ভি হলো, তাহলে বস্তুটা কত দূরত্ব এলো, এখান থেকে এতটা, মানে ওই এইচ দূরত্বটা এলো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এর ফর্মুলা ইউজ করে যে ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে যাবে ইউ স্কোয়ারের জায়গায় 0 স্কোয়ার প্লাস 2 এ, মানে হচ্ছে এখানে অভিষ্ঠরণ জি, কতটা দূরত্ব নামলো, এইচ দূরত্ব। তার মানে ভি স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল 2gh। তাহলে এটা এখানে বসিয়ে দিই, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে হচ্ছে 2gh, 2 ক্যান্সেল হয়ে গেল, থাকলো কত mgh। তাহলে এইটা হলো গতিশক্তি কোথায়, সি বিন্দুতে, আমরা গতিশক্তিটা বসিয়ে দিলাম mgh। তাহলে এটা হলো সি বিন্দুর স্থিতিশক্তি, এটা গতিশক্তি, দুটোকে যোগ করলে কত আসবে, 0 প্লাস mgh ইকুয়াল টু mgh। তাহলে তোমরা এখান থেকে লক্ষ্য করো, আমাদের যখন এ বিন্দুতে বললাম তখনও আমাদের মোট শক্তিটা কিন্তু mgh ছিল, বি বিন্দুতেও দেখলাম মোট শক্তিটা কিন্তু mgh, সি বিন্দুতেও কিন্তু মোট শক্তি কিন্তু হয়ে গেল mgh। তাহলে সবগুলোতেই কিন্তু mgh ই থাকলো। তার মানে কি, যান্ত্রিক যে শক্তিটা, মানে এই যে স্থিতিশক্তি এবং গতিশক্তির যে যোগফলটা সেটা ধ্রুবক থাকলো। তাহলে আমাদের প্রমাণ হলো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে মোট শক্তি অপরিবর্তিত থাকে। আশা করি তোমাদের কিন্তু এই চ্যাপ্টারটা কনসেপ্টটা অনেকটা ক্লিয়ার হয়েছে। যদি তোমরা বলো পরবর্তী ক্ষেত্রে আমরা এই বিষয়ে আরেকটা ভিডিও করতে পারি, সেটা হচ্ছে শুধুমাত্র নিউমেরিক্যালসকে নিয়ে, যদি তোমরা কমেন্ট বক্সে সেরকম লিখে পাঠাও, আদারওয়াইজ আমরা পরের দিন অন্য একটা চ্যাপ্টার আলোচনা করব। ভালো থেকো এবং অবশ্যই পরবর্তী ভিডিওগুলো দেখবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।